2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের অভিঘাত থেকে বেরিয়ে এসে বাংলাদেশের রাজনীতি এখনও রূপান্তরের ভেতর দিয়েই যাচ্ছে। রাষ্ট্র সংস্কারের আলোচনা, বড় রাজনৈতিক দলগুলোর কৌশলগত টানাপোড়েন, রাজপথের চাপ আর ক্ষমতার পুনর্বিন্যাস, এই সব কিছু মিলিয়ে দেশের রাজনৈতিক সমীকরণ প্রতিনিয়ত বদলাচ্ছে। এই পরিবর্তনের ধারাবাহিকতা, এর ভেতরের হিসাব নিকাশ আর সম্ভাব্য পরিণতি নিয়েই আজকের বাংলা নিউজ 24 অ্যানালাইসিস। এই পর্বে আপনাদের সঙ্গে আছি আমি, সিফাত বিনতে ওয়াহিদ। বিদায় বছরের একেবারে শেষ প্রান্তে এসে ঘটে যায় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। দীর্ঘ 1 মাসের বেশি সময় মৃত্যুর সঙ্গে লড়াই শেষে 30 ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিতে যোগ দিয়ে 1983 সাল থেকে দলটির নেতৃত্বে আসেন তিনি। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে 3 বার প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা, বাংলাদেশের রাজনীতির প্রায় সব গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গেই জড়িয়ে আছে তার নাম। রাজনৈতিক মামলা, কারাবরণ ও নিপীড়নের মধ্যেও দেশ ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সব মামলা থেকে অব্যাহতি পেলেও বছর শেষের আগেই তিনি চলে যান না ফেরার দেশে। 31 ডিসেম্বর জাতীয় সংসদ ভবন এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম ও অশ্রুসিক্ত প্রার্থনায় চিরবিদায় নেন বেগম খালেদা জিয়া। 2025 সালের শুরুতেই রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। 72 দিনের সংলাপ ও 166টি প্রস্তাবনার পর 28 জুলাই চূড়ান্ত হয় জুলাই সনদ। 17 অক্টোবর 25টি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করলেও জাতীয় নাগরিক পার্টি ও কয়েকটি বাম দলের অনুপস্থিতি সংস্কার প্রক্রিয়ায় মতভেদের ইঙ্গিত দেয়। অন্যদিকে গত 1 বছরে জনমনের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে ওঠে মব সংস্কৃতি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলার অবনতি, তথাকথিত তৌহিদি জনতার সহিংসতা, মাজার ভাঙচুর, হত্যাকাণ্ড ও সাংস্কৃতিক নিধনের ঘটনা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ও প্রবাসে বসে কিছু ব্যক্তির ভূমিকা ছিল স্পষ্ট। প্রশ্ন উঠেছে, এই সরকার আসলে কার কাছে অসহায়? একের পর এক বিশৃঙ্খলার পর প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের ডেকে সহযোগিতা চাইলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন খুব একটা দেখা যায়নি। 12 ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। এর 5 দিন পর সিঙ্গাপুরে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর দেশের 2 শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও অগ্নিকাণ্ড, ছায়ানট ও উদীচীর মতো প্রতিষ্ঠানে ভাঙচুর, প্রবীণ সাংবাদিক নুরুল কবিরের উপর হামলা এবং ধানমন্ডি 32 নম্বর বাড়ির ধ্বংসযজ্ঞ প্রশাসনের দুর্বলতাকেই সামনে আনে। এর মধ্যে ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিয়ে ওঠার প্রেক্ষাপটে নতুন উদ্বেগ তৈরি করেছে আফগান তালেবানের নেতা মোল্লা নূর আহমদ নূরের গোপন ঢাকা সফর। সপ্তাহব্যাপী তিনি তার প্রতিনিধি দল নিয়ে দেশের বিভিন্ন মাদ্রাসা সফর করলেও এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা গোয়েন্দা সংস্থার কোনো তথ্য নেই বলে তারা জানান। এই সফর ভবিষ্যতে দেশের নিরাপত্তার জন্য অশনি সংকেত কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ওসমান বিন হাদিকে গুলি করার পর অভিযুক্তরা নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়ে যায়, যা আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। এবছর জুড়েই আলোচনায় ছিল সাবেক 2 মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর দূরত্ব। বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামায়াতের অবস্থান ছিল আগে সংস্কার, পরে নির্বাচন। 13 জুন লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের তারিখ অনেকটাই এগিয়ে আনা হয়। 2026-এর জুনের পরিবর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় 12 ফেব্রুয়ারি। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও। এতে ক্ষুব্ধ হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরু হয় মাঠ পর্যায়ে বাকবিতণ্ডা। অন্যদিকে 5 আগস্টের পর মূল মঞ্চে আসা জামায়াতে ইসলামী নারীদের কর্মঘণ্টা কমানো, গ্রামগঞ্জে কোরআন শরীফ ছুঁয়ে নির্বাচনে ভোট আদায়ের শপথ করানোর মতো উদ্বেগজনক কাজ করে চলেছে। বিশ্লেষকদের মতে এতে করে জামায়াত ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।
অস্থিতিশীল পরিস্থিতিতে 21শে ডিসেম্বর এক নজিরবিহীন দৃশ্য দেখা যায়। রাজধানীর র্যাডিসন হোটেলে শীর্ষ গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এক মতবিনিময় সভায় বসে বিএনপি। গত 15 বছরে যারা বিএনপির কঠোর সমালোচক ছিলেন তারাও সংকটকালে তারেক রহমানের প্রতি আস্থা প্রকাশ করেন। বিশ্লেষকদের মতে রাজনৈতিক শূন্যতা ও উগ্রবাদ মোকাবিলায় গণমাধ্যম এখন বিএনপিকেই মূল ভরসা হিসেবে দেখছে। 25শে ডিসেম্বর 17 বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত লাখ মানুষের জনস্রোত ছিল তার রাজকীয় প্রত্যাবর্তনের সাক্ষী। জুলাই 36 এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে তিনি ঘোষণা দেন, "I have a plan for the people of my country." আন্তর্জাতিক গণমাধ্যমেও তিনি উঠে আসেন সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে, যাকে একসময় বিতর্ক, প্রতিহিংসা আর হাওয়া ভবনের রাজনীতির সঙ্গে যুক্ত করা হতো। তিনি দেশে ফিরে তুলে ধরেছেন সংলাপ, সংযম ও ঐকমত্যের ভাষা। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন হঠাৎ নয়। নির্বাসনের বছরগুলোতে রাজনৈতিক নির্যাতন, নিপীড়ন, তৃণমূল নেতৃত্বের সাথে সংযোগ এবং একের পর এক ব্যক্তিগত ট্র্যাজেডির মধ্যে দিয়েই গড়ে উঠেছে এই রূপান্তর। দেশে ফেরার পর তার আচরণ, বক্তব্য ও সিদ্ধান্তে দলীয় গণ্ডি ছাপিয়ে এক রাষ্ট্রনায়ক সুলভ নেতৃত্বের ইঙ্গিত মিলছে। তবে অতীতের মতো অতিরিক্ত জনপ্রিয়তা যেন নতুন কোনো কর্তৃত্ববাদে রূপ না নেয়, এই সতর্কতাও উচ্চারিত হচ্ছে। বদলে যাওয়া এই তারেক রহমান বাংলাদেশের রাজনীতিকে কোন পথে নিয়ে যাবেন, সেই প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষা। সারা বছর রাজনীতির মাঠে কার্যত অদৃশ্য ছিল কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার চেষ্টা থাকলেও মাঠের রাজনীতিতে তাদের কোনো প্রভাব দেখা যায়নি। এরই মধ্যে 2024 সালে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দেন। এতে করে শেখ হাসিনা সহ শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগের প্রত্যাবর্তন অনিশ্চিত হয়ে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এত বড় রাজনৈতিক শক্তি সম্পূর্ণ বিলুপ্তির সম্ভাবনা নেই। এমনকি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও দলটি ও তাদের সমর্থকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেই মত বিশ্লেষকদের। 2025-এর একেবারে শেষ প্রান্তে এসে রাজনৈতিক সমীকরণ আবারও বদলে যায়। এনসিপি ও বীর বিক্রম অলি আহমেদের দল এলডিপি জামায়াতের 11 দলীয় জোটে যোগ দেওয়ায় লড়াই হয়ে ওঠে দ্বিমুখী। অলি আহমেদের মতো এই সিদ্ধান্তকে কেউ কেউ নৈতিক পরাজয় হিসেবে দেখছেন। একই পথ নেয় ছাত্র জনতার অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া এনসিপি। জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার দিনই আদর্শিক দ্বন্দ্বে দল ছাড়েন ডক্টর তাসনিম জারা, তাজনুবা জাবিন ও সামান্তার মতো প্রভাবশালী নারী নেত্রীরা। ওই সিদ্ধান্তকে ঘিরে টানা 11 দিনে অন্তত 16 জন নেতা পদত্যাগ করেন। এতে এনসিপিকে ঘিরে তৈরি হওয়া জন আস্থার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। তবে তাদের কারো পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে। দল থেকে পদত্যাগ করা নেতাদের ফেরাতে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে এনসিপি। এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের আশা, মতভেদ কাটিয়ে পদত্যাগকারীরা আবারও দলে ফিরে আসবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি সহ 11 দলীয় জোটের আসন সমঝোতার রাজনীতি নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে বিএনপিকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করেই জামায়াতে ইসলামী দলগুলোকে পাশে টানছে, আর জোটের শরিক দলগুলোও সেই সুযোগে দর কষাকষিতে নেমেছে। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে বিএনপি, তবে প্রতিদ্বন্দ্বী দলের কারণে নয়, বরং দলের ভেতরের বিদ্রোহে। দেশজুড়ে অন্তত 115টি আসনে 190 জনের বেশি বিদ্রোহী প্রার্থী মাঠে নামায় বিএনপির ঐতিহ্যগত ভোট ব্যাংক বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে হাইকমান্ড। তবু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই বিদ্রোহ কি নিয়ন্ত্রণে আনা যাবে? বিশ্লেষকদের মতে আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে বিএনপির এই অভ্যন্তরীণ সংকটই জামাত এনসিপি জোটের জন্য সবচেয়ে বড় সুযোগ। বিএনপি যদি এই গলার কাটা উপড়ে ফেলতে না পারে, তাহলে লড়াইটা প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নয়, নিজেদের সঙ্গেই হারার ঝুঁকিতে পড়বে দলটি। সব মিলিয়ে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এক গভীর রাজনৈতিক রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সংস্কারের প্রতিশ্রুতি, নির্বাচন ঘিরে অনিশ্চয়তা, উগ্রবাদের উত্থান, ভাঙাগড়া জোটের রাজনীতি আর নতুন নেতৃত্বের পরীক্ষা, সবকিছু মিলিয়ে সামনের পথ যেমন সম্ভাবনার তেমনই ঝুঁকিরও। তবে এসব ধারাবাহিক ঘটনাবলী আমাদের সামনে কিছু প্রশ্ন রেখে গেল। এই রূপান্তর কি শেষ পর্যন্ত গণতন্ত্রকে আরও শক্ত ভিত দেবে, নাকি নতুন সংকটের জন্ম দেবে?
অন্তর্বর্তী সরকার কি পারবে আইন শৃঙ্খলা ও আস্থার সংকট কাটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে? পরিবর্তিত তারেক রহমান কি সত্যিই দেশের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পথ তৈরি করতে পারবেন? জামাত ও তার মিত্রদের উত্থান কি বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা পাবে, নাকি উগ্রতার অভিযোগেই আটকে যাবে? নিষিদ্ধ আওয়ামী লীগ নীরব থেকেও কি ভবিষ্যৎ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর দিবে সময়ই। তবে নিশ্চিতভাবে বলা যায়, বাংলাদেশের রাজনীতি এখন আর আগের জায়গায় নেই। সামনে যা আসছে তা শুধু একটি নির্বাচন নয়, বরং একটি নতুন রাজনৈতিক বাস্তবতার পরীক্ষা।